ঘটনাটা ঘটেছে আমার সাথে 2023 সালে, কিন্তু ঘটনাটা কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গেছে, শুধু ঘটাটা আমার সাথে বাকি ছিল। কারণ 2022 এটার উৎপত্তি হয়েছে, ওটার এফেক্ট হয়েছে আমার সাথে 2023-এ। সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমি যখনই বসতাম, আমার না মনে হতো আমাকে কেউ দেখছে। প্রথম একটা ছোট বাচ্চা 2:30-3টের সময় একটা ছোট্ট একদম সদ্যজাত বাচ্চা কাঁদছে, সেটা আমি শুনতে পাচ্ছি। পঞ্চম দিনের দিন সকালবেলা আমি সারা পাড়া ঘুরেছি কার বাচ্চা কাঁদছে এটা জানার জন্য। তার কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে দুটো ব্যক্তি তোমাকে নিয়ে যদি কিছু বলে, তারা ছেলে কি মেয়ে সেটা আমি বলতে পারবো না, বাট ওই 2:35 টাইমে, সেম টাইমে, রাত্রি 2:35 থেকে 2:45 অব্দি এই জিনিসটা আমার সাথে হতো প্রত্যেকটা দিন। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের চ্যাপ্টার 9-এ, যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত 10টায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং, যেখানে আমার সাথে কলে থাকছে নৈহাটি থেকে সোহিনী চৌধুরী। সোহিনী তার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আজ আমাদের সাথে শেয়ার করেছে, যা শুনলে মনে হবে সত্যিই কি বাস্তবে এমনটা হওয়া সম্ভব। হয়তো সম্পর্ক এবং ভালোবাসা নামক শব্দগুলোর উপর থেকে খুব সহজেই বিশ্বাস উঠে যেতে পারে। তো আজকের এপিসোড কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা তোমরা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবে, তাহলে গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো সোহিনী, কেমন আছো? হ্যাঁ অরিত্র, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। বাট আজকে যে কল রেকর্ডিংটা আমরা করতে চলেছি, এই কল রেকর্ডিংটা আমরা বিগত 7 মাস ধরে চেষ্টা করে উঠতে পারিনি। কারণ ঘটনাটা আমি আই থিঙ্ক তোমার সাথে আমার দুর্গাপুজোর আগে থেকে এই কল রেকর্ডিংটা নিয়ে শিডিউল চলছে, ক্যান্সেল হচ্ছে এরকম চলছে। হ্যাঁ, দুর্গাপুজোর 15-20 দিন আগে থেকে। একদমই। তো তুমি বলছিলে যে এই ঘটনাটা নাকি তুমি আজ অব্দি কখনোই কাউকে কমপ্লিটলি বলে উঠতে পারোনি। না, যারা দেখেছে, আমার সাথে ঘটনা এটা, তো আমার সাথে যখন ঘটেছিল যারা দেখেছে তারাই শুধু জানে। আমি কাউকে আলাদা করে যে ঘটনা বলার মতো যে গল্প আমরা বলি সেরকম ভাবে বলে এখন অব্দি আমি কাউকে বলে উঠতে পারিনি। ওকে, তো আজকে আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। জানি না কলটা কিভাবে আমরা কন্টিনিউ করব, বাট দেখা যাক। হ্যাঁ, কারণ প্রথমেই দেখলে তো কি হলো কলের স্টার্টিং এ। হ্যাঁ, আমি তো এর আগে যখন আমি তোমায় কল করলাম রেকর্ডিং এর জন্য, তখন কলটা সাডেনলি কেটে গেল। হ্যাঁ, নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেল। আমি কেন বুঝতেও পারলাম না, অদ্ভুত লাগলো ব্যাপারটা। হ্যাঁ, তো কি হয়েছিল একটু বলো তো, একদম শুরু থেকে বলো তো। শুরু থেকে বলতে ঘটনাটা ঘটেছে আমার সাথে 2023 সালে, কিন্তু ঘটনাটা তার আগে থেকেই শুরু হয়ে গেছে, শুধু ঘটাটা আমার সাথে বাকি ছিল। কারণ 2022 এটার উৎপত্তি হয়েছে, ওটার এফেক্ট হয়েছে আমার সাথে 2023-এ। আচ্ছা, তো কেন আমি তোমাকে লাস্টে বলছি 2022-এ কেন বললাম, কারণ 2023 জুন জুলাই মাস, তো সাডেন কোনো দিন আমার সাথে কিচ্ছু ঘটেনি। আমি না সেরকম ভয় পেতাম, না এগুলোতে মানতাম, আর না আমার সাথে কোনো রকম এরকম স্পিরিচুয়াল কিছু ঘটেছে ঘটনা, তো আমি এগুলোতে বিশ্বাসও করতাম না। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কেউ বিশ্বাস করে না। তো এরকম সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমি যখনই বসতাম, আমার না মনে হতো আমাকে কেউ দেখছে। তো আমাদের আশেপাশে অনেক বাচ্চা আছে যারা আমাদের বাড়িতে আসে, তো আমরা ভাবতাম হয়তো ওদের মধ্যে কেউ এসে দেখছে, আর কি মারছে, বা যেটা হয় বাচ্চারা করে যেরকম। রাত্রিবেলা থেকে এটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। প্রথম একটা ছোট বাচ্চা 2:30-3টের সময় একটা ছোট্ট একদম সদ্যজাত বাচ্চা কাঁদছে,
সেটা আমি শুনতে পাচ্ছি। তো প্রথম দিন হয়েছে, আমি ভেবেছি হয়তো আশেপাশে কারোর বাচ্চা কাঁদছে। দ্বিতীয় দিন হয়েছে, তৃতীয় দিন হয়েছে, চতুর্থ দিন হয়েছে। চতুর্থ দিনের দিন আমি একটু ভয় পেয়েছি। পঞ্চম দিনের দিন সকালবেলা আমি সারা পাড়া ঘুরেছি কার বাচ্চা কাঁদছে এটা জানার জন্য। আমাদের পাড়াতে খুব একটা মানে বাড়িঘর নেই, মানে খুব ইজি এটা আইডেন্টিফাই করা। খুঁজে পেলাম না। তার 2-3 দিন পর সবকিছু ওকে, নর্মাল। আমি ভাবলাম হ্যাঁ আমার কাজের প্রেশারের জন্য হয়তো এরকম হচ্ছে, ভুলভাল ভাবছি। আমি গল্প খুব শুনি, আমি তোমার গল্প খুব শুনি, আর এইসব শুনছি হয়তো এরকম হচ্ছে, মাইন্ড এফেক্ট হচ্ছে। তার কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে দুটো ব্যক্তি তোমাকে নিয়ে যদি কিছু বলে, তারা ছেলে কি মেয়ে সেটা আমি বলতে পারবো না, বাট ওই 2:35 টাইমে, সেম টাইমে, রাত্রি 2:35, 2:35 থেকে 2:45 অব্দি এই জিনিসটা আমার সাথে হতো প্রত্যেকটা দিন। দুজন মানুষ, বড় মানুষ, যারা তোমাকে নিয়ে কিছু একটা আলোচনা করছে, বাট তারা কি বলছে সেটা আমি বুঝতে পারবো না, বুঝতে পারছিলাম না সেই টাইমে। পরের দিন, একদিন হলো, পরের দিন আমি একটু স্টেবল হলাম যে আমাকে জানতে হবে এটার উৎপত্তি কোত্থেকে হচ্ছে। আমি একটু ফোকাস দিয়ে শোনার চেষ্টা করলাম যে কোন দিক থেকে আওয়াজটা আসছে, আমাকে সেটা জানতে হবে। আমি প্রথমে বুঝতে পারলাম যে আওয়াজটা আমার মাথার ডান দিক থেকে আসছিল। ডান দিকে আমি যখনই শুনছি, যে কান পেতে আমি শুনি, আওয়াজটা মানে অরিত্র মানে ইমাজিন করতে পারবে না, আওয়াজটা আমার মাথার উপর দিয়ে ঘুরে বাঁদিকে চলে এলো। কি বলছো? মানে আমি বুঝলাম না ব্যাপারটা। তুমি ডান দিক থেকে আওয়াজটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে ধরো আমি রুমে একা রয়েছি, আমি আমার এটাও বুঝতে পারছি কিন্তু যে আমার বাড়ির ভেতরে কিছু হচ্ছে না, বাড়ির বাইরে থেকে আওয়াজটা আসছে। মানে আমার রুম তো বাদ দাও, আমার বাড়ির যতটা এরিয়া, সেই এরিয়াতেও আওয়াজটা হচ্ছে না, তার দূর থেকে হচ্ছে আওয়াজটা, আমি সেটাও বুঝতে পারছি। মানে দূর থেকে ভেসে আসা কোনো শব্দ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তা বলে সেটা কিন্তু যে খুব একটা দূরে যে কেউ চিল্লে বলছে এমনও না, মানে ফিস ফিস করে বলছে কিন্তু আমার বাড়ির এরিয়ার বাইরে, সেটা আমি বুঝতে পারছি। কারণ আমার বাড়ির আশেপাশে না কোনো স্পেস ছাড়া নেই, পুরোটা নিয়েই আমার বাড়ি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে তারা মানে বসে না দাঁড়িয়ে বলতে পারবো না, কিছু একটা আলোচনা করছে ফিসফিস করে। যখনই আমি এটা শোনার চেষ্টা করছি যে আচ্ছা ডান দিক থেকে আসছে, আমি তাহলে শুনি যে চোর ফোরও হতে পারে, সবসময় যে ভূত প্রেত হবে এমন তো কোনো মানে নেই। দেখছি তখন আওয়াজটা ঘুরে গিয়ে আমার বাঁ সাইডে চলে আসতো। আচ্ছা, এরকম হয় 2-3 দিন পর থেকে আবার সব নর্মাল, আবার সেম বাচ্চা কাঁদা। এরপর থেকে না বাচ্চা যখন কাঁদতো, ওরকম একদম ছোট বাচ্চা যখন কাঁদতো, সেম জিনিসটাই হতো, যে ওরকম ডান দিক থেকে হচ্ছে, আমি ডান দিকে শুনছি, বাদিকে চলে আসছে, বাদিকে হচ্ছে, বাদিকে কান পেতে শুনছি, ডান দিকে চলে আসছে। মানে এই ইকুয়েশনের মধ্যে আমার লাইফটা চলে এসেছিল। তো এবারে একদিন রাত্রিবেলা আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, ঠিক ওই 2-2:30 এরকম নাগাদ। তো কিছুক্ষণ পর আমার না কি মনে হলো, আমি ঘড়ির টাইমটা দেখে আমি বললাম জানিস তো আমার সাথে না কিছু জিনিস ঘটছে আজকে, বিগত কিছু দিন ধরে এরকম ব্যাপার। তো বলে কই আজকে আমাকে শোনা। সেই মানে ওটা বাচ্চা কাঁদছে। আমি ওকে বলছি তুই শুনতে পাচ্ছিস? তো ও বলছে দেখ আমি তো শুনতে পাচ্ছি না, আমাকে ভয় দেখাস না। আমি বলছি ভয় না, মানে এটা সিরিয়াসলি আমার সাথে ঘটছে, তুই তো ফোনের ওপারে, মানে তুই ভাব তাহলে আমার সিচুয়েশনটা কি। তো ও বললো আচ্ছা ঠিক আছে তুই শোনা আমাকে। আমি প্ল্যান করলাম আমি আরও যে কী করে শোনা যাবে, কারণ ওকে বললাম, ও আমাকে বলছে যে তুই ফোনটা স্পিকারে কর, আর ও ওদিক থেকে ফোনটা মিউট করেছে, ফোনটা মিউট করেছে। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ও ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, ও শুনেছে, ইনফ্যাক্ট ও শুনতে পেরেছে। ও শোনার পর আমাকে একটা কথাই বললো যে তুই ঠাকুরের নাম নিয়ে শুয়ে পর, আমাকে সকালবেলা ফোন কর। এবার ও যেরকম মানে এরকম বলেছে, আমি আরো বেশি ভয় পেয়ে গেছি। কোনো রকম রাত্রিবেলাটা আমি জেগে পার করে পরের দিন সকালে মাকে জানাই যে মা আমার সাথে বিগত 15-16 দিন ধরে এই জিনিসটা ঘটছে। মা বলছে তোর মনের ভুল, তুই সারাদিন ভূতের মুভি দেখিস, এই দেখিস সেই দেখিস, ভগবানকে ডাক, হাত পা ধুস না ঠিক করে, ব্লা ব্লা, মারা যেরকম বলে। মানে এই যে 14-15 দিনের যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যানের মধ্যে তুমি তোমার বাড়ির কাউকে এই ব্যাপারটা জানাওনি? না, কারণ আমারও মনে হচ্ছে কি যে হয়তো আমি কিছু ভুল দেখছি বা ভুল বুঝছি, এটা হয়তো হচ্ছেই না আসলে, আমি হয়তো ভেবে নিচ্ছি, যেটা হয় আমাদের সাথে দেখবে অনেক টাইম এটা হয়, যেটা হচ্ছে না তা আমরা ভেবে নিচ্ছি এটা হচ্ছে। আমি সেটাই ভাবছি যে হয়তো এটা হচ্ছে আমার মনের ভুল, বাট আমি ভুল শুনতে পারি, আর একজন যে শুনবে সেও তো ভুল শুনবে, সে ফোনের ওপার থেকে শুনছে। তো তার পরের দিন আমি মাকে জানাই, মা বিশ্বাস করে না অ্যাজ ইউজুয়াল।
আমি খুবই না, সেই টাইমটা আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, যে আমি কাউকে বোঝাতে পারছি না। আমি রীতিমতো ভয় পেতাম, তখন থেকে আমার ভয় পাওয়াটা শুরু হয়ে গেছে। সেদিনকে রাত্রেবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে মাকে আমি যেদিনকে বলি সেদিনকে রাত্রেই। সেটা হচ্ছে মায়ের ঘরে শুয়ে রয়েছে মা বাবা। আমার বাড়িতে একটা কুকুর রয়েছে, স্ট্রিট ডগ বাড়িতে থাকে মায়ের সাথে ও। আর আমি ওই ঘরে একা শুয়েছি, আমাদের দুটো ঘর। তো বারান্দাটা না একটা লম্বা টাইপের বারান্দা রয়েছে, মানে নর্মাল পায়ে, এই যে আমি ধরো তুমি কোথাও খালি পায়ে একটু জোরে জোরে হাঁটছো, দেখবে একটা সাউন্ড হয় না গুপ গুপ করে, যে কটা হাঁটছি তুমি বুঝতে পারবে যে কেউ একজন আসছে। হ্যাঁ, একটা ধুপ 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 করে, হ্যাঁ, মানে কেউ জোরে স্পিডে হাঁটছে, জোরে জোরে, তুমি বুঝতে পারবে সেরকম স্পিডে এরকম আওয়াজ হচ্ছে। আমি শুনতে পাচ্ছি কেউ ঘরের ভেতর থেকে হাঁটছে, আবার ব্যাক করে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। পরের দিন সকালে উঠেছি, আমি মাকে বলেও ওই জিনিসটা না বলতে পারলাম না, কারণ জানি মা বিশ্বাস করবে না। অনেকক্ষণ চুপচাপ বসে আছি, মাকে আমি বলতে যাবো, সেই মুহূর্তে আমাকে মা বলছে, তুই রাত্রিবেলা কালকে এরকম গুপ গুপ করে হাঁটছিলি কেন? এই কোশ্চেনটা মা আমাকে করছে। আমি কিছুক্ষণ চুপ থেকে মাকে বললাম, মা আমি কালকে রাতে উঠিনি, কারণ এই সেম সাউন্ডটা আমিও পেয়েছি। তা মা বলছে তাহলে হয়তো বাবা উঠেছিল। বাবা আসলে বাবাকে জিজ্ঞেস করা হলো যে তাহলে কি তুমি উঠেছিলে? বাবা বলছে না তো, আমি তো উঠিনি। তাহলে কে করবে? আর কেউ নেই আমার বাড়িতে। আর একটা কুকুর একটা মানুষের হাঁটার মধ্যে বোঝা যায় যে কোনটা কুকুর হাঁটছে, কোনটা মানুষ হাঁটছে। এরম করে করে পুজো অব্দি জিনিসগুলো আমার সাথে কন্টিনিউয়াসলি ঘটছিল। পুজোর ঠিক আগে আগে শপিং করে 10:30 11টা বেজে গেছে আমার বাড়ি ঢুকতে ঢুকতে। তো আমার বাড়ি একদম হাইওয়ের পাশে। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, তো এতটাই বৃষ্টি যে আমাকে ওখান থেকে, মানে আমি টোটো করে এসেছিলাম, ওখানে নামিয়ে দিয়েছে, দেন আমাকে ওখান থেকে হেঁটে হেঁটে বাড়ি অব্দি যেতে হবে। খুব অন্ধকার রাস্তাটা, সদ্য বৃষ্টিটা একটু ধরেছে, বাট রাস্তাঘাটে পুরো জল, মানে ট্যাপ জল। আমি একা একা হাঁটছি, অ্যান্ড এমনিও আমাদের এই এরিয়াটা একটু খারাপ, মানে একদম হাইওয়ে পাশে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, একটু খারাপ। তো আমি হাঁটছি। আচ্ছা, আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করতে ভুলে গেছি, যে তুমি বেশ কিছুক্ষণ ধরেই তোমার বাড়ির বিবরণ দিচ্ছ, তো এটা এক্স্যাক্ট কোন জায়গায়? এটা হচ্ছে তোমাকে সব থেকে বেশি সুবিধা এটা বলা ঠিক না। তুমি শুনেছিলে এমএস বাজাজে একটা মার্ডার কেস ঘটেছিল? না, আমার ঠিক মনে পড়ছে না। খবরে এটা খুব নিউজে ভাইরাল হয়েছিল। যারা শুনবে ঘটনাটা অনেকেই জানবে হয়তো। এমএস বাজাজ নৈহাটিতে এরকম একটা সুইসাইড মার্ডার কেস ঘটেছিল। এটা হচ্ছে আমার বাড়িটা একদম এক্স্যাক্ট তার পাশে। আচ্ছা আচ্ছা, মানে একদম নৈহাটিতে, হ্যাঁ, হাইওয়ের একদম পাশে আমার বাড়ি। ওকে ওকে, বলো। তো আমি হাঁটছি, হাঁটার কিছুক্ষণ পর আমার মনে হচ্ছে আমার পিছনে না কেউ একটা আসছে হেঁটে হেঁটে। আমি থেমে গেলাম, আমি থেমে গিয়ে পিছনে দেখছি যে কেউ আসছে কিনা। দেখলাম না, রীতিমতো জলের ওপর দিকেও দৌড়াচ্ছে। আমি সেটা বুঝতে পারছি যে জলের ওপর দিকে আমার পিছনে দৌড়াচ্ছে। জলের ওপর দিয়ে দৌড়চ্ছে মানে? মানে রাস্তাটা একটা সাইডে ফুটপাথ আছে ওপরে, যেখান থেকে তুমি নর্মাল হেঁটে যেতে পারবে, আর যে মেন চড়া রাস্তাটা যেখান থেকে আর কি পাড়ায় ঢোকে, ওই রাস্তাটা জলে ভর্তি। আচ্ছা, জল রয়েছে, মানে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে হাঁটু অব্দি জল, আর কেউ নেই রাস্তায়। আমি যখন হাঁটছি আমি বুঝতে পারছি আমার পিছনে কেউ জলের উপর দিয়ে দৌড়াচ্ছে রীতিমতো। আমি আওয়াজ পাচ্ছি পিছন থেকে যে কেউ দৌড়াচ্ছে আমার পিছনে। আমি দাঁড়িয়ে আমি পিছন ঘুরে তাকালাম যে আদতেও কিছু হচ্ছে কিনা। দেখছি কিছু হচ্ছে না, বাট দেখবে যে জলের ওপর দিয়ে আমি হাঁটছি না, কারণ আমি ফুটপাথ দিয়ে হাঁটছি। তো জলটা অতটাও তোমার, মানে একটা মানুষ হেঁটে গেলে বা গাড়ি ঘোড়া গেলে জলটা অনেকক্ষণ দেখবে বাউন্স খায় না, জলটা তেমন হচ্ছে যে একটা কেউ হেঁটে এসছে, বোঝা যাচ্ছে জলের ওপর দিয়ে, কিন্তু সেখানে কেউ নেই। গেল, বাড়িতে এলাম। সেদিন থেকে মানে মেন প্রবলেমগুলো আমার স্টার্ট হয়। যেমন কি আমি কারোর সাথে কথা বলতাম না, মানে সেই দিনের পর থেকে বাড়িতে আমি কারোর সাথে সেরকমভাবে কথা বলতাম না। পুজো হলে আমার খুব প্রবলেম হতো, সেই জিনিসগুলো কিন্তু আমার মনে আছে যে আমার প্রবলেম হতো, মানে আমার সাফোকেশন হতো খুব, আমার খুব কষ্ট লাগতো, আমি বুঝতে পারতাম না কেন হচ্ছে। পুজো হতে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। এই জিনিসগুলো ঘটে। মাকেও বিশ্বাস করাতে পারছি না, মাও বুঝতে পারছে না আমার কি হয়েছে, মানে আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার সাথে কি প্রবলেম হয়েছে। পঞ্চমীর দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুরা মিলে কলকাতাতে। তো এই কিছু কিছু জিনিস আমার একটা দুটো বন্ধু বান্ধব জানতো।
যে আমার সাথে জিনিসগুলো ঘটছে। তো ওরা সবাই মিলে, এবার বুঝতে পারছো যে বন্ধু বান্ধবরা একসাথে থাকলে তো একটুখানি সবাই মিলে বসেছে, আসর বসেছে, সেখানে আমি সবার থেকে গিয়ে দূরে চুপচাপ বসে রয়েছি। আমার দু একটা বন্ধু এগুলো খুব মানে, এগুলোতে খুব বিশ্বাস করে। তো তাদের মধ্যে একজন এসে বলছে, তোর কি হয়েছে আমাকে তুই বল। আমি তাদেরকেও বলতে পারছি না যে না আমি ওকে একদম নর্মাল। আমি মানে ওরা আমাকে এতবার বুঝিয়েছে, বল, না বললে বোঝা যাবে না যে কি হয়েছে, আমরা এটার গোড়াতে যেতে পারবো না। আমি ওদেরকে হয়তো গল্পটা বলা শুরু করবো যে আমার সাথে এই জিনিসটা মানে এরকম ভাবে ঘটছে, যে মানে সিরিয়াল ওয়াইজ ওদেরকে সাজিয়ে বলবো। হঠাৎ করে আমার বন্ধু বলছে, তোর পায়ে কি হয়েছে? আমি বলছি, আমার পায়ে কিছু হয়নি। তো আমার দুটো পায়ের হাঁটুর নিচ থেকে ব্লাড বেরোচ্ছে। তুমি তোমার বন্ধুদের সাথে ছিলে তখন? হ্যাঁ, বন্ধুর বাড়ির ছাদে আমরা সবাই মিলে বসেছি, সবাই গল্প করছে করছে। ওরা আমাকে, আমি যেহেতু একটু দূরে বসে আছি, মানে আমার ভালো লাগছে না, ওরা আমাকে জিজ্ঞেস করছে যে তোর কি হয়েছে, তুই আমাদেরকে বল। এবার দেখো ঘটনাগুলো হচ্ছে, মানে আমি তো তোমাকেও বলতে পারি আমার সাথে এটা এটা হয়েছে, বাট এই যে তোমাকে যে সিরিয়াল ওয়াইজ বলছি যে আমার সাথে কি হয়েছে, এটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে এক্স্যাক্টলি। আর সেই মুহূর্তে তোমার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে। আমি ওদেরকে বলতে যাব যে এরকম জিনিসটা, ঠিক আমার হাঁটুর নিচ থেকে, দুটো পায়ের নিচ থেকে ব্লাড একদম গড়িয়ে গড়িয়ে, মানে সদ্য মনে হচ্ছে কেটে গেছে কিছুতে, দুটো হাঁটুর নিচ থেকে দুটো একদম সদ্য গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু রুমাল দিয়ে ভালো করে পুছলো, এ করলো, দেখলো যে আমার কোথাও কাটেনি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু ব্লাড গুলো এলো কোথা থেকে। এবার এই রুমালটা নিয়েও একটা স্টোরি আছে, সেটা হচ্ছে ও সেদিনকে আমরা হোল নাইট থাকার পরে 4টের সময় আজান হয়, দেখবে 4টে না 5টার সময়, আমি ঠিক এক্স্যাক্ট জানি না, 4টে না 5টার সময় আজান হয়। আমি নাকি পিট বমি করছি সেই টাইমে। আমি কিন্তু ড্রিঙ্ক করিনি, কিচ্ছু করিনি, কারণ আমি জানি আমার শরীর ভালো নেই, আমার একদম আমি অসুস্থ একটু হলেও। আমি কিচ্ছু করিনি, আমি পিট বমি করছি, মানে আজান হচ্ছে, আমি পিট বমি করছি, একদম কালো কালো বমি করছি। ওরা আমাকে বাড়ি ড্রপ করে যে যার নিজের বাড়ি গেল। যে বন্ধুটার কাছে আমার রুমালটা ছিল, ও আমাকে 2 দিন পর ফোন করে বলছে, তুই কারোর সাথে একটু কথা বল, মানে আমার মনে হচ্ছে যে তুই ঠিক নেই। আমি বলছি কেন? বলছে তোর রুমালটা নিয়ে, ওর বাড়ি সোদপুরে, ও আমার রুমালটা নিয়ে বাড়ি যখন যাবে, বাড়ি যাচ্ছে, অটোতে বসেছে, দেখছে একটা বয়স্ক একটা অদ্ভুত মহিলা ওর দিকে তাকিয়ে মানে ওকে কিছু একটা বলার চেষ্টা করছে। ও বুঝতে পারছে যে সেই মহিলাটা এতটাই ভয়ঙ্কর যে ও ছাড়া তাকে কেউ দেখতে পাচ্ছে না। কি বলছোটা কি? এরকমই, এটা ঘটেছে, এটা ঘটেছে। মানে ওই মহিলাটা এতটাই ভয়ঙ্কর দেখতে, মানে ওকে কিছু বলার চেষ্টা করছে বাট বলতে পারছে না, আর ও সেটা খুব ভালো মতো বুঝতে পারছে যে ওই মহিলাটাকে ও ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। ও সঙ্গে সঙ্গে গিয়ে রুমালটাকে ভালো করে ধুয়ে ঠিকঠাক করে রাখে, আমাকে ফোন করে তারপরে জানায় যে এরকম এরকম সৈনী, তুই যা কোথাও, তোর দরকার আছে। আমি মাকে আবারও বলি যে মা আমার সাথে এই প্রবলেমগুলো হচ্ছে, তুমি কিছু করো। মা বিশ্বাস করে না। সপ্তমীর দিন আর একটা ইনসিডেন্ট ঘটে, বাড়িতে কিচ্ছু হয়নি, মানে বাবা মার সাথে হঠাৎ করে আমি খুব বাজে বিহেভিয়ার করলাম, খুব জঘন্য ঝামেলা করেছি, করে আমি ব্লেড নিয়ে মায়ের হাত কেটে দিয়েছি, লিটারালি একটা আঙুল কেটে দিয়েছি। আর যে ব্লাডটা নিচে পড়েছিল, আমি নাকি মানে ওই ব্যাঙের মতো পর্যন্ত মানে হামাগুড়ি কাটতে কাটতে গিয়ে সেই ব্লাডগুলোকে চেটেছি। আর ইউ সিরিয়াস? আই অ্যাম সিরিয়াস। এন্ড তুমি বিশ্বাস করো, এই যে টাইমটা না আমার লাইফ থেকে টোটালি স্কিপ হয়ে গেছে। মানে আমাকে যখন কেউ বলে না তুই মিথ্যে কথা বলছিস, আমি বলি হ্যাঁ আমি মিথ্যে কথা, আমি গল্প বলছি, কারণ আমি তো কাউকে বোঝাতেই পারবো না যে আমার উপর দিকে গেছে, আমি তো জানি না, মানে ওটা টোটালি আমার জীবন থেকে স্কিপ। তুমি কথাটা বললে যে তুমি তোমার মায়ের আঙুল ব্লেড দিয়ে কেটে দিয়েছো, আর রক্তটা পড়ার পর তুমি ব্যাঙের মতন হামাগুড়ি দিয়ে সেই রক্তটা চাটছিলাম। আমি না সিনটা ভিজুয়ালাইজ করলাম, ঠিক আছে?
আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠলো। লিটারেলি মানে আমার বাবা আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ভাবো একটা লোক আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাকে হাত পা ধরে শক্ত করে বসিয়েছে, মা গঙ্গার জল ছিটিয়েছে, তারপর আমি শান্ত হয়েছি। আবার যখন শান্ত হয়ে গেছি তখন আবার নর্মাল, যে কি হয়েছে, কেন তোমরা এমন করছো, কেন এরকম। তখন থেকে মায়ের একটু একটু ডাউট হয়েছে, হ্যাঁ, যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো মা কি করতো, যেমন সপ্তমীর দিন এই ঘটনাটা ঘটেছে, এমন সময় সন্ধ্যেবেলা, রাত্রেবেলা আমি যখন শুতে যেতাম ওই বিছানাতে মা গঙ্গার জল ছিটিয়ে দিত, ঠাকুরের ফুল আমার সাথে অল টাইম রাখতো, মানে ঠাকুরের জিনিস আমার সাথে অল টাইম রাখতো। মা আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করতো। যে আমার সাথে থাকে বা থাকে কেন আমি সেটাও তোমাকে পরে বলছি, থাকতো, তার এটা ভালো লাগেনি। বুঝলাম না, যে থাকতো মানে যে আমার সাথে যে এরকম করতো, মানে জিনিসগুলো যে করাতো আমাকে দিয়ে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তার পেরেছি। মনে হয় এটা ঠিক ভালো লাগেনি জিনিসটা, যে আমাকে কেউ প্রোটেক্ট করছে। অষ্টমীর দিনকে আমি 10টার সময় বেরিয়েছি, মা তো বেরোতে দিচ্ছে না, বেরোস না। আমি বললাম ঠিক আছে, আমি একদম বাড়ির পাশেই রেস্টুরেন্টে গিয়েই চলে আসবো, আমি বেশিক্ষণ থাকবো না। 10টা-11টার দিকে আমি বেরিয়েছি, ঠিক ডট 12টা 15-তে আমার কাছে একটা কল আসে, মায়ের কল। মায়ের ফোনটা তুলে মা হাউমাউ করে কাঁদছে, মানে হাউমাউ করে কাঁদছে। আমি বলছি কি হয়েছে বলো। বাবাকে তুই কোথায় আছিস, তুই এক্ষুনি বাড়িতে আয়, মনে হচ্ছে আমি বেঁচে থাকবো না আর। এবার আমি একটু দূরে ছিলাম, মানে মানে কোনো রকমে বাড়ি এসেছি। মানে তুমি বিশ্বাস করবে না, আমি যখন বাড়িতে আমার পাড়াটায় ঢুকছি না, মনে হচ্ছে কি মানে পাড়াতে হয়তো আমাদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। আর আমার বাড়িটাও মানে কিরকম, মানে ধূপকাঠি জ্বালালে গন্ধ হতো না, মানে স্মেল, ধূপকাঠিতে একটা সুন্দর স্মেল হয়, ধুনো দিলে ধুনো জ্বলতো না, প্রদীপ জ্বলতো না। তো বাড়িতে এসে দেখছি মা বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাবা এসছে। জানতে পারি যে বাবা আমি আসার 2-3 মিনিট আগেই এসছে। কি হয়েছে, মা বলছে কি হয়েছে তোকে বাবা, তোকে আমি কতবার ফোন করেছি। তখন আমার কাঁদতে কাঁদতে বলছে, আমি তুমি তো আমাকে একবারে ফোন করেছো, আমি একবারে ফোন তুলেছি। মা বলছে না তুই ফোন দেখ আমার। তার আগে মা আমাকে 20 মিস কল মেরেছে, 21 নম্বরের ফোনের বেলা আমার কাছে ফোনটা এসেছে, আমি রিসিভ করতে পেরেছি। 20টা ফোনের কোনো কিছু ফোন আমার কাছে ঢোকেইনি। অ্যান্ড ইনফ্যাক্ট মা নাকি আমাকে ছাড়াও আমার আশেপাশের পাড়া প্রতিবেশী অনেককে ফোন করেছে, তাদের কাছেও ফোন যায়নি। কিন্তু মায়ের দিক থেকে মা বলছে ফুল রিং হয়েছে, কিন্তু পরে আমি জানতে পেরেছি তাদের কাছে কোনো ফোনই ঢোকেনি, যেমনটা আমার সাথে হয়েছে। আমার সাথে লাস্ট কলটা মায়ের ঢুকেছে। এবার মাকে শান্ত করে বসে দেখি মা একটা ছোট্ট বজরংবলীর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো মাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে বলো এবার ঠান্ডা মাথায়। মা বলছে তুইও ছিলিস না, বাবাও ছিল না, তো আমার যে কুকুরটা রয়েছে বিকলু, ওকে নিয়ে মা শুয়েছিল খাটের মধ্যে। তো সাডেন মনে হচ্ছে যে মাকে আমাদের না, মা যেহেতু একা ছিল বাড়িতে, মা কোনো দরজা দেয়নি, মানে ভেতরের কোনো দরজা মা লক করে শোয়নি, বাইরে সবকিছু লক করে লাইট জ্বালিয়ে মা শুয়েছে। তো মা বলছে বারান্দা থেকে মায়ের দিকে কেউ একটা, মানে হয় না যে দেখবে ঝুঁকে পড়ে দেখছে অনেকটা একভাবে, মা সেটা বুঝতে পারছে। প্রথমে কয়েকবার মা ভেবেছে মনের ভুল, মা দেখছে না। তারপর থেকে জিনিসটা মা দেখছে একটা কালো অবয়ব মাকে ঝুঁকে পড়ে মায়ের দিকে দেখছে একভাবে, আর মাও সেটাকে দেখতে পেয়েছে। মা যখন ওটাকে দেখে উঠতে যাবে, যে খাটে উঠে বসে সেটাকে ভালো করে দেখবে যে কি হয়েছে কিনা, ঠিক সেই মুহূর্তে মায়ের গলা অ্যান্ড হাত পা লক হয়ে মা ফিল করছে যে মা খাটের মধ্যে মিশে যাচ্ছে আস্তে আস্তে, মানে খাটের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তোমার কাছে ঘটনাটা শুনছি আর আমার মনে হচ্ছে আমি একটা না মানে মারাত্মক লেভেলের কোনো একটা হরর মুভি দেখছি। মানে এটা কোনো ফিল্মের থেকে বড় কিছু না, আমার লাইফে যেটা ঘটে গেছে। মানে ট্রাস্ট মি অরিত্র, আমি যে কি ফেসের মধ্যে দিয়ে গেছি সেটা একমাত্র আমি আর আমার বাড়ির লোকরা জানে, আর কয়েকটা মানুষ জানে যারা আমাকে সেই মুমেন্টে দেখেছে। মা বলছে আমি, আর দেখবে তুমি কুকুর বিড়াল বাড়িতে থাকলে এরা না খুব তাড়াতাড়ি বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। ও নাকি মায়ের জামা টেনে মাকে উঠিয়ে দৌড়ে বার করে নিয়ে এসেছে। ও করেছে, মানে আমার যে কুকুরটা রয়েছে ও নাকি ফার্স্টে রুদ্ধশ্বাসে খুব জোরে দৌড়েছে, মানে খাটের মধ্যেই ও গোল গোল করে ঘুরছে আর খুব চিল্লাচ্ছে, আর সঙ্গে সঙ্গে মাকে ধরে মায়ের জামা টানতেও বাইরে নিয়ে এসছে।
মা বলছে যে আমি মানে নিঃশ্বাস নিতে পারছি না, আর মা বুঝতে পারছে যে মা আস্তে আস্তে মানে বিছানায় ঢুকে যাচ্ছে। তারপরে মা মনে মনে মায়ের গুরুদেবের নাম নিয়েছে, এ করেছে, তারপরে আর কি ঠিক হয়েছে। মা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে, মা বেরিয়ে এসেই ফোন করেছে সবাইকে, কাউকে ফোনে পাইনি, আমাকেই পেয়েছে ফোনে। এবারে নবমীর দিন, তো কোথায় যাওয়া হবে এসব ভাবতে ভাবতে আমরা তারাপীঠে অবধি গেছিলাম বলতে তারাপীঠে অবধি কল করা হয়েছে, চেনা জানা ছিল আমাদের। এইখানে এটা কথা যেটা বলার, ঘটনাটা যতটা মানে ভয়ঙ্কর হচ্ছে বা আমি জানি না, আমার লাইফের সাথে এটা হয়েছে। আমার সব থেকে বাজে জিনিস মনে হয় আমার ডিসিশনটাকে, সেটা হচ্ছে জানা যায় আমি একজনের সাথে অ্যাফেয়ারে ছিলাম, রিলেশনশিপে ছিলাম, তো আমি তার নাম বা কিছুই নিচ্ছি না। এটা সে আর তার ফ্যামিলির লোকেরা করেছে। আচ্ছা, মানে এটা কোনো ন্যাচারাল কেস নয়? নয়। এটা তুমি কি করে বুঝতে পারলে? এটা আমাদেরকে বলা হয়েছে, কেন কি এটার ঘটনাটাও বলি। অ্যাকচুয়ালি আমি যার সাথে ছিলাম তখন আমার বয়সটা অনেক অল্প ছিল, অ্যান্ড সে চাইতো না যে আমি লাইফে কিছু করি। তো একটা টাইমের পর যখন আমি গিয়ে রিয়েলাইজ করতে পারলাম, আমি ওকে বললাম যে তুইও তো লাইফে কর, আমিও লাইফে করি, আমরা একসাথে থাকি। তার সেটা ভালো লাগেনি, আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। তো তখন এসে প্রচুর ঝামেলা করে। তো আমি ওদেরকে এতটাই রেসপেক্ট করতাম যে আমি ওদের পুরো ফ্যামিলিকে আমার বাড়িতে ডেকেছিলাম। আমি বাড়িতে ডেকে আমার ফ্যামিলির লোক ছিল সেখানে, আমরা বসে ডিসকাস করাই যে দেখো এটা হচ্ছে না, এটা মানে ওয়ার্কস করছে না আমাদের মধ্যে, এটাকে আমরা স্টপ করে দিই। সেদিনকে এসে ওদের বাড়ির কেউ কিছু আমাদের কোনো পশ্চিম দিকে কিছু একটা ফেলে দিয়ে গেছিল, বাড়ির কোনো একটা ওয়ালের পশ্চিম দিকে ওরা কিছু একটা ফেলে দিয়েছিল। তো অ্যান্ড তাছাড়াও ও আমাকে নিয়ে আমার মানে যেটা হয় মানুষকে কি সব বান টান মারে বলে, এই সমস্ত জিনিসগুলো করেছিল। অ্যান্ড ওর উদ্দেশ্য একটা জিনিসই ছিল, ও আমাকে মারতে চায়নি বা এরকম করতে চায়নি, ও যাকে পাঠিয়েছিল সেটা তো পিশাচ চালান করেছিল। এটা কি তোমরা ওই তারাপীঠ থেকে জানতে পেরেছো? হ্যাঁ, পিশাচ চালান করা হয়েছিল, ওই জন্য ব্লাডের ওর একটা আর কি ইয়ে ছিল, যেহেতু পিশাচ চালান করেছিল। তো আমাদেরকে বলেছিল যে দশমী মানে একাদশী পড়ার আগে যেতে হবে। এবার তখন তো সেই মোমেন্টটা তো পসিবল নয়। তারপরে ওনারই একজনকে, মানে আমার বাড়ি থেকে অনেকটা ভেতরে গিয়ে ওনারই আন্ডারে একজন কাজ করে থাকে তারাপীঠেই, উনি ছিলেন। ওনার বাড়িতে গিয়ে আমরা কথা বলি, মানে আমার মা বাবা যায়, মা যায়। এখানেও ঘটনা, মা যখন বাড়ি থেকে পা রাখছে, আমি মাকে এরম ভাবে বলেছি যে তুমি যদি বাড়ি থেকে বেরো আমি তাহলে সুইসাইড করে নেবো। এটা মাকে বলেছিল যে মা মানে যেই যাবে আমার বাড়ি থেকে আমি তাকে অনেক রকম ভাবেই আটকানোর চেষ্টা করব, অনেক কিছু বলবো যে আমি ঠিক আছি, এখন সবকিছু ওকে, যেন কেউ আমার কথা না শুনে সেই মোমেন্টে। অ্যান্ড রাস্তা দিয়ে যেতে গেলেও অনেক প্রবলেম পড়বে, আমি যেন সেগুলো না শুনি। ইনফ্যাক্ট আমি রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি দেখছি মা যাচ্ছে, মানে তুমি বিশ্বাস করবে আমি হাতে পেরেক হ্যানা ত্যানা এসব ধরে রয়েছি, বাবা আমাকে পিছন থেকে ধরে রয়েছে, কেন কি মানে আমি সুইসাইড করবো, আমি নিজেকে মেরে ফেলবো, এরকম ইন্টেনশন চলে এসেছিল। তো এবার তোমাকে আমি বলি যে আমার বাড়ির মানে পশ্চিম দিকে কি ছিল। ভেতরে একটা প্যাকেটের মধ্যে একটা লাল কিছু একটা কাপড় ছিল, যাতে করে একটা ছোট্ট হাড় ছিল, মানুষের হাড়, হয়তো না বিড়াল, মানে ছোট, খুবই ছোট একটা হাড়, একটু ছাই, একটু লাল সিঁদুর, একটা শুকনো জবা ফুল আর একটা বড়শি। এটা আমাদেরকে উনিই বলেছিল যে এটা বের করতে হবে, কারণ এটা যদি না বের করা হয় তাহলে অসুবিধা হয়ে যাবে, এটা ঠিক হবে না, মানে ঠিক হলেও সেটা খুব কম টাইমের জন্য হবে, আবার সেই সেম জিনিস হবে। এন্ড এটাও বলেছিল যে যাকে পাঠিয়েছিল সে যখন মানে
জীবিত ছিল, মানে কোনো শয়তান বা যাই হোক, এরা তো একটা টাইমে মানে জীবিতই ছিল। সে যখন জীবিত ছিল সেটা মেন্টাল পেশেন্ট ছিল। এগুলো সব তুমি ওই তারাপীঠ থেকেই জানতে পারো? হ্যাঁ, এগুলো সব আমরা জানতে পারি যে যাকে পাঠিয়েছিল সে একটা মেন্টাল পেশেন্ট ছিল, মানে যখন সে জ্যান্ত ছিল, মানে বেঁচে ছিল আর কি। মারা যাওয়ার পরে ওনাকে এরকম ভাবে ইউজ করা হয়েছে, অনেক কাজে ইউজ করা হয়। তো আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তার কাছে দিই। তো এখন সবকিছু ওকে, বাট আমাকে এটাও বলেছিল যে আমাকে মোটামুটি এখন 3-4 বছর খুব সাবধানে থাকতে হবে, কারণ 4.5 বছর না হলে কমপ্লিটলি বোঝা যাবে না যে আমি ঠিক আছি কিনা। এবার যদি এখন আমাকে তুমি কোশ্চেন করো যে সোহিনী তাহলে কি তোমার সাথে এখনো কিছু হয়, এখনো কিছু হয় বলতে খুব কম হয়, খুব কম কিছু ফিল করতে পারি, বুঝতে পারি নিজেকে নিয়ে যে আমার সাথে এটা হচ্ছে, বা আমাকে কেউ ফলো করছে, আমাকে কেউ দেখছে, এর বেশি কিছু হয় না। কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, প্রোটেকশন দেওয়া রয়েছে যেন আমাকে হার্ম করতে না পারে। বাকি এখন এইভাবেই চলছে। মানে এটা যখন ঘটেছিল একমাত্র তখনই দেখলে হয়তো কেউ বুঝতে পারতো যে সামনে ফিল্ম চলছে। সিরিয়াসলি মানে তুমি ঘটনাটা বলছো না, ঠিক আছে, আমি ভাবছি একটা কথা যে ভাগ্যিস আজকে আমি রাতের বেলা এই রেকর্ডিংটা করিনি। টু বি ভেরি অনেস্ট, আমি প্রচুর ঘটনা শুনি, আমি কল রেকর্ডিংও করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাতের বেলাতেই রেকর্ডটা করি। বাট যেহেতু তুমি দুদিন আগেও আমায় বললে যে আমি জানি না যে ঘটনাটা আদৌ আমি বলতে পারবো কিনা, ঠিক আছে, শুরু তো করবো বাট শেষ করতে পারবো কিনা, আমার না তখনই ডাউট হয়েছিল জিনিসটা। কারণ আমি তখন একটা ক্যালকুলেট করলাম যে তোমার সাথে আমি দুর্গাপুজোর সময় থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজোর আগে থেকে। ইনফ্যাক্ট তোমার এই ঘটনাটা আমার পডকাস্টে এসে কথা মানে বলার কথা ছিল। হ্যাঁ আসলেই তাই, এটা পডকাস্টে গিয়ে বলার কথা ছিল, আমি কোনো কারণে যেতে পারিনি এর জন্য। আমি ওটাই দেখছিলাম যে প্রত্যেকবার কোনো না কোনো ভাবে বাধা পড়ছে, কোনো কিছু হচ্ছে। এই কারণেই আমি মঙ্গলবার দিনটা চুজ করেছিলাম যে আজকে রেকর্ডটা করবো বলে। করবো, হ্যাঁ। কারণ টু বি ভেরি অনেস্ট, আমি মঙ্গলবার দিন পুরো নিরামিষ খেয়ে থাকি। আমি বজরংবলীর পুজো দিই। আমি জানতাম যে এই দিনটা ছাড়া এই রেকর্ডিংটা করা পসিবল হবে না। ইনফ্যাক্ট আমিও মঙ্গলবার বজরংবলী পুজো করে নিরামিষ খাই। তো ওই জন্য আমার কাছে, আমি ছাদে এসে ঘটনাটা বলছি। আমি জানি না রাত্রিবেলা আজকে আমাকে একাই শুতে হবে কি হবে না হবে, কিন্তু বলে দিলাম এরপরে কিছু হলে নিশ্চয়ই তোমাকে জানাবো। অবশ্যই, কারণ আমি এটাই ভাবছিলাম যে এই ঘটনাটা চলতে চলতে যেন কলটা নষ্ট মানে স্পয়েলড না হয়ে যায়, যেরকম ভাবে হচ্ছিল বারবার। হ্যাঁ, আমিও সেম জিনিসটা ভাবলাম, বারবার দেখছিলাম নেটওয়ার্কটা ওকে আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলে আজকে। মানে আমি না জাস্ট ভাবতে পারছি না যে তুমি আমাকে বলেছিলে যে ঘটনা এরকম আছে তোমার লাইফে ঘটেছে, বাট আমি এক্সপেক্ট করিনি। আমার সত্যি বলছি ভীষণ ভয় লেগেছে ওই জায়গাটায় যখন তুমি তোমার মায়ের রক্ত চেটে খাচ্ছিলে। হ্যাঁ, আমার ওইটা শুনে বেশ ভয় লেগেছে। মানে সত্যি কথা বলতে ভয় লেগেছে ইন দ্য সেন্স, এখন তো আর ওরকম ভয় লাগে না। হ্যাঁ, আমি সামনে শুয়ে পড়লাম, মানে প্রচুর ঘটনা শুনেছি, প্রচুর কেস দেখেছি, তো এইগুলো অতটা ভয় লাগে না ওরকম ভাবে। বাট আমি না গুজবাম্পস ফিল করছিলাম তখন। তাহলে এই ঘটনাটা এখন তোমার থেকে অনেক মানুষ শুনতে পারবে, জানি না। আগামীকালই আসবে ঘটনাটা, আগামীকাল আসবে ঠিক রাত্রি 10টার সময়, তুমিও শুনবে। নিশ্চয়ই 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 শুনবো, কমেন্ট করবো। এরকম প্রচুর আমার ফ্যামিলির সাথেও প্রচুর ঘটনা রয়েছে, মানে ঘটে যাওয়ার মতন ঘটনা, যেগুলো মানে এর থেকেও বেশি ভয়ঙ্কর। ওকে, নিশ্চয়ই আমি কখনো চেষ্টা করবো আবার তোমাকে বলার। ডেফিনেটলি। এই যে তুমি আমাকে বলে দিলে যে তোমার পরিবারেও এরকম ঘটনা রয়েছে, আমিও চাইবো যেন সেই ঘটনাগুলো তুমি গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করো। নিশ্চয়ই। এই ঘটনাটা শোনার পর মানুষ চাইবেও তোমার পরিবারের ঘটনা শুনতে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর প্রে করবো যেন তুমি এই ম্যাটারটা থেকে যেন খুব তাড়াতাড়ি বেরোতে পারো, কারণ এই জিনিসগুলো সত্যি কথা বলতে আমাদের লাইফের সাথে জুড়ে গেলে না, আমাদের লাইফে শুধুমাত্র তো পজিশনের প্রবলেম নয়, আরো আদার্স অনেক প্রবলেমের সাথে আমরা জড়িয়ে যাই, যেগুলো থেকে বেরোনো অনেক মুশকিল হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। তো আমি চাইবো এগুলো শুধুমাত্র পজিশন বা তোমার যে ভয় লাগছে এমন না, এগুলো তোমার সমস্ত কিছুর ওপর এফেক্ট করে।
হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু, মানে তোমার লাইফস্টাইল, তোমার মানে অফিসের সবকিছুর উপরে এগুলো এফেক্ট, তোমার কর্মক্ষেত্র, তোমার লাইফস্টাইল, তোমার সবকিছু পুরো স্পয়েল করে দেবে। সেই কারণেই চাই যেন খুব তাড়াতাড়ি তুমি এই জিনিসটা থেকে বেরোতে পারো। একদম একদম। নাও গডস গ্রেস। খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। আমি আবার তোমার সাথে যোগাযোগ করব তোমার পরিবারের ঘটনাগুলো শোনার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনে প্রেস করে বন্ধুদের সাথেও ঘটনাটা শেয়ার করে নিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও, কারণ ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।